মাছ নিয়ে এক দম্পতি রাত্রে জার্নি করেছিল, আর তারপর তাদের সাথে যা ঘটেছিল বন্ধুরা, সেটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। মাছ, এই জিনিসটাকে কিন্তু আমরা অনেকেই শুভ বলে মনে করি এবং অনেকে অশুভ বলে মনে করি। আমি অশুভ কথাটি এই কারণে বলছি যে এই মাছের দ্বারাই কিন্তু অনেক সময় ভূত প্রেত আত্মা কারোর মধ্যে প্রবেশ করে এবং এতটাই নেগেটিভ এনার্জি ছড়ায় যে তাদের জীবনটাই পুরো তছনছ করে দেয়। আজকে এমন একটা ঘটনাই আপনাদের বলবো বন্ধুরা, যেখানে ঠিক এমনটাই হয়েছিল। একজন দিদি তার স্বামীর কর্মসূত্রে শিলিগুড়িতে থাকে, কিন্তু তার বাড়ি হলো উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা অঞ্চলে, মানে তার শ্বশুর বাড়ি আর কি। আর এই ঘটনা কিন্তু খুব বেশি দিনের ঘটনা নয়, মাত্র 1 বছর আগেরই ঘটনা। সেই সময়ের ঘটনা যখন ইলিশ মাছ খুব পরিমাণে ওঠে, মানে আমি সেই সিজনের কথা বলছি। এইবার যেহেতু সেই দিদি এবং দাদা শিলিগুড়িতে থাকে, তো সেইভাবে কিন্তু তারা সবসময় ইলিশ মাছ কিনতেও পারে না। মোটামুটি করে দুজনের সংসার তারা কোনো মতে চালিয়ে যায়। এদিকে এই দিদির শ্বশুর শাশুড়ি ওনারা ইলিশ মাছ খায়, ওনাদের কিন্তু ইচ্ছা হয় তার ছেলে বৌমাও ইলিশ মাছ খাক। কিন্তু তার ছেলে যেহেতু কর্মসূত্রে শিলিগুড়ি থাকে, সবসময় বাড়ি যেতে পারে না, ওই 2-3 মাস অন্তর অন্তর যায়, তো সেইভাবে ইলিশ মাছ পাঠাবে কি করে। কিন্তু সেই সময় এই যে দিদি, যার নাম পায়েল, যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, সেই দিদির নিজের ননদ, তার ছেলে কিন্তু জলপাইগুড়িতে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানে চান্স পায়। এর আগেও 2-1 বার জলপাইগুড়িতে গেছে অ্যাডমিশন, তারপরে আরও অনেক ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। সেই সময় পায়েলদের সঙ্গে দেখা সাক্ষাৎও হয়েছে। কিন্তু যখন এই মাছের কথাটা আসলো আর কি, যখন মাছ তারা পেল, সেই সময় তার ছেলে একেবারে ক্লাস শুরু করবে, একেবারে জলপাইগুড়িতে সেটেল হয়ে যাবে, মানে হস্টেলে থাকবে। তো সেইভাবে তারা আবার জলপাইগুড়িতে যাবে। আর এই দিদির বাড়ি, মানে পায়েলদির যে ননদ, তার বাড়ি কিন্তু মধ্যম গ্রাম অঞ্চলে। সেই দিদি তার বাবা মাকে ফোন করে জানায় যে তারা যাচ্ছে জলপাইগুড়িতে এবং তারা দেখা সাক্ষাৎও করবে পায়েলদির সঙ্গে এবং তার নিজের ভাইয়ের সঙ্গে। তখন পায়েলদির শ্বশুর শাশুড়ি জানায় যে আমরা বাড়িতে ইলিশ মাছ খাচ্ছি, তোরাও খাচ্ছিস, কিন্তু ওরা হয়তো ঠিকমতো খেতে পারছে না, কখনো তো শুনি না যে ইলিশ মাছ এনে খাচ্ছে। ওদের কথা খুব মনে পড়ে, কিন্তু কি করে দিই বলতো, সবসময় ওদের বলি ইলিশ মাছ খাচ্ছি, ওদেরও হয়তো খেতে ইচ্ছা করে। তখন এই পায়েলদির যে ননদ, সেই ননদ কিন্তু বলে উঠেছিল, একটা কাজ করো, ভালো ইলিশ যদি পাও তাহলে কিনে রাখো, মাছটা ভেজে দিও ভালো করে, আমরা নিয়ে যাব, আমরা তো রাত্রে ট্রেনে উঠবো, সকালবেলায় ওদের দিয়ে দেবো, অসুবিধা তো কিছু হবে না, পরের দিনই রান্না করতে পারবে, নষ্ট কিছুই হবে না। তখন কিন্তু পায়েলদির শাশুড়ি বলেছিল যে মাছ নিয়ে জার্নি করবি না, না থাক, দরকার নেই। কিন্তু এই যে পায়েলদির ননদ, পায়েলদির ননদের হাজবেন্ড এবং পায়েলদির হাজবেন্ড, এরা যেহেতু খুবই আধুনিক, এরা না এইসব ভূত প্রেত, মানে ভূত প্রেতের আমি কথা বলছি না, এই যে অনেকে বলে যে মাছ নিয়ে রাত বিরাতে চলাফেরা করা ঠিক নয়, এরা এইসব বিশ্বাসই করে না। এরা বলে অসুবিধার কি আছে, কোনো অসুবিধাই নেই। অনেকবার করে কিন্তু পায়েলদির শাশুড়ি নাকি বলেছিল যে না দিতে হবে না, থাক, ওরা যখন আসবে তখন নয় ভালো ইলিশ ওদের খাইয়ে দিতে হবে যদি পাওয়া যায় আর কি। কিন্তু দিদি নাছোড়বান্দা, দিদি মানে পায়েলদি ননদের কথা বলছি আর কি, সে বারবার করে বলছে মা তোমরা এইসব মানে আগেকার দিনের কথাবার্তা বলছো কেন, এটা কোনো ব্যাপারই না। সেই সময় কিন্তু পায়েলদির শাশুড়ি পায়েলদিকে ফোনও করে যে এরকম মাছ পাঠাবো, তোমার ননদ বারবার করে বলছে, অসুবিধার কিছু নেই তো। আগেই বললাম পায়েলদিও এইসব জিনিসে বিশ্বাস করে না, বলছে কিসের অসুবিধা, কোনো অসুবিধাই নেই। পায়েলদির হাজবেন্ডকে সে জিজ্ঞেস করে, সেও বলে ঠিক আছে, অসুবিধার কিছু নেই। অতএব ওরা ভালো একটা বড় ইলিশ মাছ কিনে, তার শাশুড়ি মা কিন্তু সুন্দর করে মাছ ভেজে পাঠিয়ে দিয়েছিল। মানে তারা গোবরডাঙ্গা থেকে মধ্যমগ্রামে গিয়েছিল শুক্রবার দিন, আর শুক্রবার দিন ওদের রাত্রে ট্রেন আর কি। শুক্রবার দুপুরে খাওয়া দাওয়ার পরে গোবরডাঙ্গা থেকে তারা বেরিয়ে গিয়েছিল, সেই মাছ নিয়ে মধ্যমগ্রামে পৌঁছেছিল, ওখান থেকে ওর বাবা মা আবার বাড়ি চলে এসেছিল। তারপর রাত্রের ট্রেনে পায়েলদির ননদ, সেই ননদের হাজবেন্ড এবং তার ছেলে, তারা রাত্রে বেরিয়ে এসেছিল। এদিকে সকালবেলায় কিন্তু তারা মাছটা নিতে পারেনি, মানে সকালে যেহেতু 10টা, 9:30, 10টার দিকে নেমেছিল, তারা জলপাইগুড়িতে নেমেছিল, শিলিগুড়িতে নয়।
তো সেইভাবে দাদার যেহেতু অফিস ছিল তাই কিন্তু সকালে ওরা যেতে পারেনি। যেহেতু মাছটাকে ভালোভাবে ভেজে দিয়েছে, ওরা জানে যে নষ্ট হবে না। তখন পায়েলদি তার ননদকে ফোন করে জানায় যে আমরা বিকেলের দিকে তোমাদের ওখানে যাব, কিছুটা সময় স্পেন্ড করব, একটু ঘুরবো, তারপর আবার রাত্রে আমরা ফিরে আসব। আর যেহেতু পায়েলদির হাজবেন্ডের কিন্তু এই শিলিগুড়িতে নিজস্ব বাইকও আছে, তাই বিকেলবেলার দিকে কিন্তু তারা বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিল জলপাইগুড়ির উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পরে অনেক গল্প হয়েছে, চা খাওয়া হয়েছে, এবং জলপাইগুড়ি যে মেইন টাউন যেখানে রয়েছে আর কি, যেখানে অনেক শপিং মল টল রয়েছে, সেখানে তারা গেছে, মোমো অনেক কিছু খেয়েছে। এইসব খেতে বা গল্প করতে করতে কিন্তু ওদের না অনেকটা রাত হয়ে গিয়েছিল, মোটামুটি 8:30 মতো বেজে গিয়েছিল, এবং 9টার দিকে ওরা মাছ নিয়ে সেখান থেকে বেরিয়েছিল। এবং সেই সময় কিন্তু পায়েলদির শাশুড়ি মা ফোনও করেছিল, তোমরা কি পৌঁছে গেছো শিলিগুড়িতে? কিন্তু পায়েলদি বলেছিল যে না, আমরা বেরোবোই। কিন্তু তখন পায়েলদির শ্বশুর কিন্তু বলেছিল যে তোমরা এখনো বেরোনি। আর যেহেতু পায়েলদির শ্বশুর তো চাকরি করতো, তিনি শিলিগুড়িতেও চাকরি সূত্রে থেকেছেন কিছু বছর, তাই তিনি এসব রাস্তাঘাট জানেন। তাই একটু রেগেই বললেন যে তোমাদের কোনো বুদ্ধি নেই, তোমরা সকাল সকাল ওখান থেকে বেরিয়ে আসো, মাছ নিয়ে আসি। মাছের কথা আমি বলছি না, রাস্তাঘাট তো ভালো নয়। আর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির রাস্তা সত্যি তেমন একটা ভালোও নয়, সেখান থেকে যাওয়া আসা লরি চলবে অনেক, ঠিকমতো ওরা চালায়ও না, অনেক সমস্যা। আর তারপর তোমার শাশুড়ি মাও বলছে যে কেন মাছ নিয়ে তোমরা এত রাত্রে চলাফেরা করবে। কিন্তু সেই সময় ওরা এতটা সাহসী ছিল, ওরা বলে উঠেছিল এটা কোনো ব্যাপারই না। পায়েলদির হাজব্যান্ড বলছিল আমি ঠিকমতো গাড়ি চালিয়ে নিব, কোনো সমস্যা হবে না। আর পায়েলদি বলছিল এইসব মাছের ব্যাপারে এইসব কুসংস্কার আমি বিশ্বাস করি না, তোমরা তো রসুন তারপর লোহা সমস্ত কিছু দিয়ে দিয়েছো, দেখলাম অসুবিধার কিছু নেই। তো সেইভাবে ওরা ফোনটা রেখে বাইক চালানো শুরু করে। মোটামুটি কিছুটা আসার পরে কিন্তু ওদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু হয়ে যায়। পরবর্তীকালে যখন অনেক কিছু ঘটনা ঘটে না, ওরা বুঝতে পারে না যে আসলে এই মাছের ভিতরে যে প্রেতাত্মা চলে এসেছিল সেটা কোথা থেকে এসেছিল। সেটা কি উত্তর 24 পরগনা যখন গোবরডাঙ্গা থেকে মধ্যমগ্রাম যাচ্ছিল তখন, নাকি মধ্যমগ্রাম থেকে যখন জলপাইগুড়ি এসেছিল তখন, নাকি যখন সেই দম্পতি মাছ নিয়ে বাইকে করে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আসছিল তখন? কখন হয়েছিল সমস্যা? ওই যে বললাম কিছুটা আসার পরেই ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে গিয়েছিল। এবং প্রথম ভয়ঙ্কর ঘটনা হচ্ছে হঠাৎ করে ওদের গাড়ি নাকি বন্ধ হয়ে যায়। আরেকটু হলে ওরা সেখানে অ্যাক্সিডেন্টই করে বসতো। যেহেতু হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাই কিন্তু ওরা সামনে একটু ধাক্কাও খায়। ধাক্কা খায় বলতে কোনো কিছুর সঙ্গে নয়, আসলে ওই সময় রাস্তায় তো প্রচুর লরি চলে, প্রচুর গাড়ি চলে, তো সেইভাবে না একভাবে যাওয়া যায় না, অনেকটা কিছুটা দাঁড়াতে হয়, একটু আস্তে চালাতে হয়। এবং আস্তে চালানোর সময়ই গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। যদি জোরে চালাতো, এবার যদি গাড়িটা বন্ধ হয়ে যেত হঠাৎ করে, তাহলে ভাবুন না কত বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত। গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার পরে দাদা নামে, দিদিও সেখান থেকে নামে। গাড়ি লরি, বিভিন্ন গাড়ি, তারা তো যাচ্ছে ওদের মতো করে, ওরা তো আর দাঁড়াচ্ছে না। কিন্তু দাদা তখন কি করবে? আশেপাশে তেমন কোনো দোকান দেখতে পেল না যে গাড়ি ঠিক করবে, ওরা কিচ্ছু কিন্তু বুঝতে পারছে না। এদিকে তখন দাদা ম্যাপে দেখা শুরু করছে যে কোথাও গাড়ির গ্যারেজ আছে কিনা। তো দেখলো যে আছে, পিছন দিকেও কাছাকাছি একটা আছে, সামনের দিকেও আছে। আর সেই সময় দাদা তার স্ত্রীকে বলে তাহলে চলো আমরা হেঁটে হেঁটে একটুখানি যাই, বেশি দূরে নয়। এইবার কিন্তু দিদির ভয় লাগতে শুরু করে। ভয় লাগতে শুরু করে দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে গাড়ি নিজের মতো করে যেতেই আছে, বড় বড় গাড়ি, ভয় লাগছে। আর দ্বিতীয়ত মাছের কারণে এইবার তার ভয় লাগতে শুরু করেছে। দিদি নিজেই আমাকে বলছে যে হয়তো এই ঘটনা শুনে আমাকে অনেকে বকাবকি করবেন, এবং পরবর্তীকালে যখন আমাদের সাথে অনেক খারাপ ঘটনা ঘটতে শুরু করেছে, অলরেডি ঘটেও গেছে, তখন কিন্তু বাড়ির লোকেও আমাকে অনেক কথা শুনিয়েছে, এবং সেখানে আমার কিছু বলার ছিল না। কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে যে বড় ভুল তো করেই ফেলেছিলাম। আর দিদির তখন ভয় লাগতে শুরু করেছিল যে এতটা সে যাবে কি করে হেঁটে হেঁটে। দাদা গাড়ি নিয়ে হাঁটছে এবং পিছনে দিদি রয়েছে, দুজনে কিন্তু একসঙ্গে যেতে পারছে না। হঠাৎ করে মোটামুটি তারা 4-5 মিনিট হেঁটেছে, এবং সেই সময় কিন্তু দিদি হঠাৎ করে শুনতে পেয়েছিল মাছ দিয়ে যা আমাদের। দিদি পিছন ফিরে তাকিয়ে পড়েছে, কারণ সত্যি বলতে হঠাৎ করে যদি এরকম কেউ জিজ্ঞেস করে বসে বা কথা বলে বসে, সেই মানুষটা কি তাকাবে না? সে কি তখন ভাববে তাকানো ঠিক হবে কি হবে না? তার কিন্তু ভাবার অবকাশ থাকে না। সে পিছনে তাকায় কিন্তু কাউকে সেখানে দেখতে পায় না, এবং তার ভয় লাগতে শুরু করে। দাদার সামনে দৌড়ে যায়, দাদা সেখানে আবার দাঁড়িয়ে পড়ে, বলে কি হয়েছে? তখন দিদি কিন্তু বলে আমি না এরকম শুনতে পেয়েছি।
দাদা কিন্তু সেটা শুনে একবারের জন্য দিদির কথার কোনো উত্তর দেয়নি, যে ভয়ে পেও না বা পাশে থাকো বা কিছুই না, কিচ্ছু বলেনি। তার ভিতরে তখন কি চলছিল দিদি কিন্তু কিছুই জানতে পারিনি। তখন দাদা বলেছিল, একটা কাজ করো, তুমি সামনে সামনে হাঁটো, আমি পিছনে থাকছি। দিদি তাই করেছিল। কিন্তু তার কিছু সময়, মানে মোটামুটি 2-3 মিনিট ধরুন, সেই সময় দাদা বাইক নিয়ে এগোতে পারছে না। মনে হচ্ছে পেছন থেকে কোনো বড় শক্তি তার বাইকটাকে টেনে ধরেছে। দিদি কিছুটা এগিয়েও গেছে, কারণ সে তো জানে তার পিছনে তার হাজব্যান্ড আসছে গাড়ি নিয়ে। কিন্তু সেই সময় দিদি শুনতে পায় তার হাজব্যান্ড বলছে, আরে আর হেঁটো না, আমি গাড়ি টানতে পারছি না। দিদি পিছনে তাকিয়ে দৌড়ে যায় এবং সেই সময় কিন্তু একটু জোরে ধাক্কা দেয় দাদা, মানে সামনে এগোনোর জন্য গাড়িটা, এবং তৎক্ষণাৎ কিন্তু গাড়িটা সত্যি বলতে সামনে এগিয়েও যায়। আবার তারা হাঁটতে শুরু করে। এইবার কিন্তু দুজনেরই ভয় লাগতে শুরু করে। কিন্তু কি করবে, ভুল তো তারা করেই ফেলেছে। এখন যে করেই হোক তাদের শিলিগুড়ি পৌঁছতে হবে। তখন দিদি ভয়ের কারণে কিন্তু মনে মনে ঠাকুরের গান গাওয়া শুরু করে দিয়েছে। তারপর তেমন একটা কিছু হয়নি, তারা গ্যারেজে এসে উপস্থিত হয়। কিন্তু যখন গ্যারেজে আসে, যারা আর কি গ্যারেজে কাজ করে, তারা গাড়িটাকে দেখে বলে, গাড়িতে কোনো সমস্যা হয়নি, এই তো স্টার্ট নিচ্ছে, কিসের সমস্যা হয়েছিল? কিছু বলতে পারে না দাদা। খটকার পরে খটকা লাগছে, ভয়ের পরে ভয় লাগছে। দিদিও কিন্তু ভয় পেয়ে যাচ্ছে যে গাড়ি স্টার্ট নিল না, আর এখানে এসে ঠিক হয়ে গেল, তাহলে সমস্যা কোথায় ছিল? তবুও কেউ কিন্তু একে অপরকে কোনো কথা বলল না। তারা গাড়িতে উঠল এবং তারা সোজা কিন্তু শিলিগুড়িতে এসে উপস্থিত হলো। আর এই পুরো সময়টা কি ভাবছেন যে কোনো ঘটনা ঘটেছিল কি না? না, তারপর আর কোনো ঘটনা ঘটেনি, কারণ দিদি দাদাকে ধরে কিন্তু সারাটা রাস্তা যেটুকু সময় আর ছিল সেটুকু সময় কিন্তু ওরা ঠাকুরের, মানে বিশেষ করে দিদি আর কি, ঠাকুরের নাম করতে করতেই শিলিগুড়ি পর্যন্ত পৌঁছেছে। রুমেও পৌঁছেছে, মাছটাকে রেখেছে, ফ্রেশ হয়েছে, এবং এর মাঝখানে কিন্তু তার ননদও ফোন করেছিল যে পৌঁছেছে কিনা, কারণ 1 ঘন্টার উপরে হয়ে গেছে, নিশ্চয়ই পৌঁছে গেছে। কিন্তু যখন এই পায়েল দি তার ননদকে ফোন করে আর বলে যে এরকম সমস্যা মাঝখানে হয়েছিল, মাছের কথা কিছু বলেনি, যেই বললো না যে একটু মাছ দিয়ে যাবা কিছু, এটা বলেনি, শুধু বলেছিল গাড়িতে সমস্যা হয়েছিল, সেই কারণে লেট হয়ে গেছে। শ্বশুর বাড়িতেও কিন্তু এইসব সম্পর্কে কিছু বলেনি, ননদকেও বলতে বারণ করে দিয়েছিল। বাড়িতে আসতে আসতে কিন্তু মোটামুটি 10:30-11টা বেজে গিয়েছিল, যেহেতু তারা রাত্রে ওখান থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিল, রাত্রে আর বাড়িতে এসে কিছু খাবে না। কিন্তু দিদি একবার বলেছিল, আচ্ছা মাছের কি করব? কিন্তু দাদা তৎক্ষণাৎ বলে উঠেছিল, কি করবে মানে, রেখে দেবে, কালকে রান্না করবে। তখন দিদি বলছে যে মাছটা নষ্টও তো হয়ে যেতে পারে, কি করি বলো তো? বলছে এত দামের মাছ নষ্ট হবে কেন, মাছটাকে আবার ভেজে রাখো। তখন দিদি এটা বলে যে মাছ না ভাজলে হ্যাঁ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আবার ইলিশ মাছ তো বারবার ভাজলে কিন্তু সে স্বাদটা আর থাকবে না, কিন্তু কি করবে, এত টাকার মাছ যদি নষ্ট হয়ে যায় তখন তো সমস্যা। তাই রাত্রে কিন্তু দিদি আবার সেই মাছটাকে ভেজে আবার টিফিন কারিতে রেখে দিয়ে তারা কিন্তু সেই সময় ঘুমিয়ে পড়ে। কিন্তু জানেন, সেই রাত্রে দিদি, তখন কটা বাজে, মোটামুটি 1:30 থেকে 2টো বাজে, আওয়াজ পাচ্ছিল যে ঘরের মধ্যে কেউ কিছু খাচ্ছে, এবং সে খাওয়ার আওয়াজটা হচ্ছে চপচপ আওয়াজ হচ্ছে, এবং মনে হচ্ছে যে একটা মাছের গন্ধ, কাঁচা মাছের গন্ধ সে ঘর থেকে পাওয়া যাচ্ছে। তখন দিদি ওঠেনি, চুপ করে শুয়েই রয়েছে, কিন্তু দিদি ভাবছে যে কাঁচা মাছের গন্ধ তো আসার কথা নয়, মাছ ঘরে রয়েছে এবং সেটা ইলিশ মাছই রয়েছে, ভাজা মাছ, 2-3 বার করে ভাজা হয়েছে মাছটাকে, কাঁচা মাছের গন্ধ কোথা থেকে আসবে, আর এই আওয়াজটাই বা কোথায় হচ্ছে? তখন কিন্তু দিদি ফোনটাকে নেয় এবং ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে। কিন্তু যখন ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দিদি কিন্তু 1 সেকেন্ডের জন্য হলেও সে ঘরের মধ্যে অন্য কারোর উপস্থিতি এবং কারোর অবয়ব দেখতে পেয়েছিল, এবং সেকেন্ডের মধ্যে সেই অবয়ব ভ্যানিশ হয়ে গিয়েছিল। আর সেই অবয়বকে দেখে দিদি কিন্তু ভয় পেয়ে উঠেছিল এবং তার হাজবেন্ডকে বারবার করে ঠেলছিল যে ওঠো ওঠো, আমার ভয় লাগছে, ঘরের মধ্যে কে যেন ঘরের মধ্যে আছে। তার হাজবেন্ডও ধরপড় করে উঠেছিল। কিন্তু যখন দাদা ওঠে এবং তারা নিচে নামে, মানে খাটা থেকে নিচে নামে, লাইটটা অন করে, তখন জানেন সেই ঘরের মধ্যে পুরো মেঝেতে ইলিশ মাছের ছড়াছড়ি ছিল। অনেকটা ইলিশ মাছ হয়তো কেউ খেয়েও নিয়েছে, আর কিছু ইলিশ মাছ সমস্ত ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। দিদি তো ভয়ে পুরো কাঁপছে, তার শরীর পুরো কাঁপছে। এবং সেই সময় দাদা বলে যে বিড়াল ঢুকেছিল কি? বলছে না, বিড়াল না গো, আমি উঠে কাউকে দেখতে পেয়েছিলাম,
এক সেকেন্ডের জন্য কেমন ভয়ঙ্কর, এবং সে উধাও হয়ে গেল। তখন দাদা কিন্তু বাইরে বেরিয়ে গেছে। ওদের কিন্তু একটাই রুম রয়েছে, আর তার সাথে ছোট্ট একটা কিচেন মতো রয়েছে, কিন্তু কিচেনটা যেহেতু ছোট তো তাই দিদি সেখানে রান্না করতে পারে না। ভাড়া বাড়ি নিয়েছে তারা, আর তার সাথে কিন্তু অ্যাটাচড বাথরুমও রয়েছে, কিন্তু তারা কিচেনে রান্না করে না, যেহেতু আগেই বলছি ছোট বলে সেখানে জিনিসপত্র রাখে, এবং সে কিন্তু ঘরের মধ্যেই না রান্না করে। তো সে মাছটাকে কিন্তু ঘরের মধ্যেই রেখেছিল, রান্নাঘরে আর রাখেনি। তখন দাদা রান্নাঘরের দিকে যায়, বাথরুমে যায়, এবং যেখানে যেখানে যায় দিদি কিন্তু তার পিছন পিছনই যাচ্ছিল। কোথাও কিছু দেখতে পেল না। তখন দাদা দিদিকে বলল যে আরে ভয় পাওয়ার কিছু নেই, বিড়াল এসছিল হয়তো, এত ভয় তুমি পেও না। তখন দিদি আবার তর্ক করছে যে বলো বিড়াল কোথা থেকে ঢুকবে, যে জানলাগুলো রয়েছে, জানলা থেকে কি বিড়াল ঢোকা সম্ভব? কিন্তু দাদা তখন ভিতরে ভিতরে যে কি ভাবছে সে নিজেই জানে, কিন্তু হয়তো দিদির মনে থেকে ভয়টা সরানোর জন্য সে বলছে যে আরে বাবা বিড়াল একটুখানি জায়গা পেলেই ঢুকতে পারে, আর মাছের গন্ধ রয়েছে না, সেইভাবে হয়তো বিড়াল ঢুকে পড়েছে, তুমি অত টেনশন করো না। একটা কাজ করো, এইভাবে তো মাছটা ছড়িয়ে ছিটিয়ে রাখা ঠিক না, তুমি একটা প্যাকেটের মধ্যে মাছগুলো সব ভরো, ভরে ডাস্টবিনের মধ্যে রাখো, এবং ফ্লোরটাকে একটু মুছে ফেলো। দিদি তাই করলো, এবং তার হাজব্যান্ড কিন্তু সেই সময় ঘুমোলো না, খাটেই বসেছিল, কারণ সে জানে তার ওয়াইফ ভয় পাচ্ছে। দিদি তাই করলো, এবং হাতটাকে ভালো করে ধুয়ে কিন্তু সে ঘুমিয়ে পড়লো। দাদা তো শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, কারণ তার কিন্তু সারাদিন প্রচুর খাটনি গেছে, আর সে যেহেতু স্টেটে চাকরি করে তাই শনিবারও তার কিন্তু অফিস ছিল। আর এই শনিবারের কথা আমি পরে বলছি। দাদা তো ঘুমিয়ে পড়লো, দিদিও শুয়ে পড়লো, কিন্তু দিদি যেহেতু খুব পরিমাণে ভয় পেয়েছে তো দিদির আর ঘুম আসছে না। কিছুটা সময় যাওয়ার পরে যখন দিদি শুনতে পায় তার হাজবেন্ড নাক ডাকছে, অর্থাৎ সে ঘুমিয়ে পড়েছে, তখন কিন্তু দিদি আবার সেই আওয়াজটা পাচ্ছিল, এবং সেই আওয়াজটা আস্তে আস্তে হচ্ছে। আর সে ডাস্টবিনটা কোথায় রাখে বলুন তো? যে রান্নাঘর মতো রয়েছে না, সেখানে থালা বাসন রাখে, মোটামুটি চালের বস্তা মানে এইসব কিছুই রয়েছে, আর সেখানে ডাস্টবিনটা তারা রাখে। আর সেইখান থেকে দিদি আওয়াজটা পাচ্ছিল যে কেউ যেন আস্তে আস্তে প্যাকেটটা খুলছে, এবং সেই প্যাকেট খোলার আওয়াজটা মানে মনে হচ্ছে কোনো মানুষই খুলছে। আস্তে আস্তে প্যাকেটটা খুললো, তারপর মনে হলো সেইখান থেকে মাছ বের করে সে তার মুখে দিয়েছে, এবং চাপুর চুপুর যে আওয়াজটা হয়, মানে কেউ যদি কোনো কিছু খায়, অনেকে আছে আওয়াজ করে, অনেকে আছে আওয়াজ করে না, তো যারা আওয়াজ করে তার থেকেও বেশি আওয়াজ হচ্ছিল যে কেউ যেন খাচ্ছে। দিদির না ভয় লাগতে শুরু করে। ভয় লাগা তো স্বাভাবিকই, তাই না? যে যদি এরকম সে আওয়াজটা পায়, তার হাজব্যান্ডকে সে আবারও ডাকে। তার হাজব্যান্ড এবার বিরক্তি প্রকাশ করে, বলছে কি হয়েছে, কি ঘুমোও না? তখন দিদি কিন্তু বলে যে আমি কি করে ঘুমোবো বলতে পারো, আমি যে আওয়াজটা পাচ্ছি তুমি কি পাচ্ছ, একটু ওঠো না, দেখো না ডাস্টবিনের ওখানে কে রয়েছে, রান্নাঘরে কে রয়েছে। কিন্তু দাদা আর উঠবে না। এখানেও তার অনেক বড় ভুল ছিল, তা তো ওঠা উচিত ছিল, অন্তত সেই মাছটাকে বাইরে ফেলে দেওয়া উচিত ছিল, তারপর দেখা যেত যে কি হবে। এবং সেই কথা বলে কিন্তু দাদা আবার নাক ডাকা শুরু করে দিল, অর্থাৎ সে আবার ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেরকম আওয়াজ হয়েই যাচ্ছে। দিদি তখন ভাবছে সে উঠবে কি উঠবে না, সে কি দেখবে রান্নাঘরে কে রয়েছে। তখন দিদি উঠেছে, মানে কোন শক্তি যে তাকে ওঠালো, সে যে কেন উঠলো সে আজও জানে না। সে কিন্তু শুয়েই ছিল, তার তো ভয় লাগছে, তার কি ওঠা উচিত ছিল? দিদি কিন্তু ওঠে, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়, এবং ফ্ল্যাশ লাইটটা কিন্তু আবার হাত দিয়ে ঢেকেও রাখে যাতে তার হাজব্যান্ডের চোখে না যায়। যেহেতু দিদি এবং দাদার অ্যারেঞ্জ ম্যারেজ, তো এবার আমি অ্যারেঞ্জ ম্যারেজের কারণে বলছি না, আসলে দিদি দাদাকে না ভয় পায়, এখনো ভয় পায়। দিদি বলছে যে আমার একটু ভয় লাগে, মানুষটা ওরকমই, ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমি আমার নিজের কোনো কথা বলতে পারি না, যে কোন সময় কি বলে বসবে। আর যেহেতু বিয়ে বেশি দিন হয়নি, মানে যখন ঘটনাটা ঘটে তার মোটামুটি 8 থেকে 9 মাস আগে তাদের বিয়ে হয়েছে, তাদের তখনও সন্তান হয়নি, মানে তারা সন্তান নেয়নি আর কি। আর এই কয় মাসের মধ্যেও কিন্তু তারা ফ্র্যাঙ্ক হতে পারেনি, বিশেষ করে দিদি দাদাকে মানে তার হাজব্যান্ডকে মন খুলে কোনো কথাও তখন বলতে পারতো না, ভয় পেত। তাই দিদি ফ্ল্যাশ লাইটটা যখন অন করলো তখন কিন্তু হাত দিয়ে ঢেকেও রাখলো, যেহেতু সে একটু আগে রেগে গেছে, এখন যদি দেখে তার ওয়াইফ উঠেছে তখন হয়তো ও চেঁচামেচি করবে। সেই ভয়ের কারণে কিন্তু সে ফ্ল্যাশ লাইটটাকে ঢেকে নিচে নামলো, খাটের নিচে, এবং রান্নাঘরে গেল। কিন্তু দিদি এইটুকুই বলতে পারলো যে রান্নাঘরে যখন সে গিয়েছিল তখন সেই রান্নাঘরে দিদি কাউকে দেখতে পেয়েছিল। দিদি বলছে আমি দেখতে পেয়েছিলাম, তার মুখ দেখতে পাইনি,
অস্পষ্ট কাউকে দেখতে পেয়েছিলাম। সে কি পরা ছিল, তার দেহ কীরকম, শুধু এইটুকু দিদি বলছে আমি কোনো মহিলাকে দেখতে পেয়েছিলাম, সে কোনো মহিলাই হবে। তার মুখ, তার গঠন আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর নিমেষের মধ্যে সেখানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরের ঘটনাগুলো যা ঘটে দিদি সেগুলো বলতে পারবে না। সেই ঘটনাগুলো দাদা বলেছিল, মানে দিদিকে বলেছিল, দিদিকে এবং সবাইকেই বলেছিল যে কি কি ঘটছে। তো সেই ঘটনা সবার মুখে শুনে দিদি বলছে যখন দিদি রান্নাঘরে নাকি যায় তখন তো অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং সে আওয়াজও কিন্তু দাদার কানে যায়নি। কিন্তু হঠাৎ করে হয়তো রাত্রে ঘুম ভেঙে গিয়েছিল, হাতটা দেওয়ার পরে দেখে, মানে পাশে হাত দেওয়ার পরে দেখে দিদি নেই সেখানে। তখন দাদা ওঠে এবং যেহেতু রান্নাঘর তো পাশেই, তখন দেখতে পায় তার পা দুটো ঘরের মধ্যে রয়েছে এবং তার হয়তো বাকিটা মানে সামনে, শরীরের সামনের অংশটা রান্নাঘরের দিকে পড়ে রয়েছে। স্বাভাবিক ভয় পাওয়ার কথা। সে তৎক্ষণাৎ উঠে লাইটটা অন করেই দিদিকে ডাকে যে কি হলো, কোনো কিছু ঘটলো কিনা। কিন্তু যখন দিদিকে ডাকে দিদি কিন্তু ওঠে এবং ওঠার সঙ্গে সঙ্গে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। অস্বাভাবিক আচরণ কি জানেন? যখনই সে ওঠে তখন কিন্তু দিদি উঠে তার হাজবেন্ডের দিকে তাকায় না, সোজা ডাস্টবিনে হাত দেয়। যে প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটের মধ্যে যে মাছ রয়েছে, মানে ভাঙাচোরা মাছ আর কি, সেগুলো সে নিজে খেতে শুরু করে। দাদা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তার ওয়াইফকে সে 8-9 মাস ধরে দেখছে, চিনছে। সে তো এরকম নয়, লোভী নয়। আর যেরকম করছে এটা কোনো লোভীরও পরিচয় হতে পারে না। বীভৎসভাবে সে মাছগুলোকে খাচ্ছে। দাদা যখন দিদিকে আটকানোর চেষ্টা করছে তখন দিদি তার এক হাত দিয়ে নাকি দাদাকে ঠেলে ফেলে দেয়, এবং দাদা তার শক্তির সঙ্গে পারে না। প্রচণ্ড পরিমাণে ভয় লাগতে শুরু করে দাদার। আর দাদা কিন্তু তখন ভয় পায়, দিদির সামনে যেতে ভয় পায়। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ তার মুখের আকৃতি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, সেই রয়েছে, কিন্তু বীভৎস চোখ হয়ে গেছে তার, বীভৎস নাক মুখ। সেই সাধারণ মুখভঙ্গি তার নেই। সে অন্যরকম ব্যবহার করছে, অন্যভাবে তাকাচ্ছে, মাছগুলো খাচ্ছে, আর মনে হচ্ছে এইবার দাদার উপরে হামলে পড়বে, এতটাই বীভৎস লাগছে। দাদা সেই প্রথম ভয় পায় এবং সে সেখানে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে দরজা খুলে সে বাইরে বেরোয়। এবং যেহেতু সেই ফ্লোরে আরও 2টো ভাড়াটিয়ারা থাকে, তাদের ঘরের মধ্যে মানে দরজা এরকম ঠকঠক করে আওয়াজ করে আর বারবার করে ডাকতে থাকে। তারাও ভয় পেয়ে যায়, তারা কিন্তু বেরিয়ে আসে আর তাদের বলে যে আমার ওয়াইফ দেখো কি করছে, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। তারা সবাই ঘরের মধ্যে আসে এবং ঘরের মধ্যে এসে দেখে, তারা সবাই দেখে যে দিদি চুল ছেড়ে সেই ঘর এবং রান্নাঘরের মাঝখানে জায়গাটা রয়েছে দরজার ওখানে, সেখানে বসে মাথা নিচু করে রয়েছে। তারাও কিন্তু দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং তাদের যে হাজবেন্ডরা আছে তারা কিন্তু তাদের ওয়াইফকে, তাদেরও সন্তান রয়েছে আর কি, তাদের বলে যে তোমরা ঘরের মধ্যে থাকো, আসতে হবে না, আমরা দেখছি কি হয়েছে। আর এই যে কথাবার্তা হয়েছে, আওয়াজ হচ্ছে, সে আওয়াজ কিন্তু নিচেও যায়, মানে ফার্স্ট ফ্লোরেও যায়, গ্রাউন্ড ফ্লোরেও যায় না। আর গ্রাউন্ড ফ্লোরে থাকে কিন্তু সেই বাড়ির মালিক আর কি। সেকেন্ড ফ্লোরেও 3টে রুম আছে, মানে এরকম অ্যাটাচড করাও, আসলে ওরা ভাড়া বাড়ি করার জন্যই এরকমভাবে রুমগুলো তৈরি করেছে। ফার্স্ট ফ্লোরেও অনেকে থাকে, তাদেরও কাছে আওয়াজ যায়। একটা রুমে থেকে কেউ বেরোয় না, তারা নাকি শুনতে পায়নি সেই রাতে, পরের দিন সকালবেলায় বলে আর কি। আরেকটা রুমে যারা থাকে তারা সেখানে ছিল না, তারা তাদের বাড়ি গিয়েছিল। এবং আরেকটা রুমে যারা ছিল তারা কিন্তু উপরে চলে এসেছিল। তারাও কিন্তু এসে দেখে যে এই পরিস্থিতি। তখন তার মধ্যে থেকে দাদা এগিয়ে আসে, অনেক পুরুষ মানুষ সেখানে রয়েছে। যখন এগিয়ে আসে দাদা ডাকে যে পায়েল কি হয়েছে, তুমি এরকম করছো কেন, তাকাও আমার দিকে। তখন কিন্তু পায়েলদি নাকি সামনে তাকিয়েছিল, আস্তে আস্তে মুখটা উঠিয়েছিল এবং তার মুখটা নাকি বীভৎস দেখতে ছিল। এবং তখন পায়েলদি কিচ্ছু করেনি, শুধু কাঁদছে আর বলছে আমাকে রাখো না গো, আমাকে রাখো না, আমি তো অতৃপ্ত, আমি দেহ পেয়েছি, আমাকে প্লিজ তাড়িয়ে দিও না, আমাকে রাখো না তুমি, আমি সংসার করব, আমি সংসার করতে চাই, পুরো এরকম করে বলছে। কিন্তু জানেন, এই যারা ভাড়াটিয়া তাদের মধ্যে থেকে একজন আবার ডাক্তার ছিল, তিনি এই সব কিছু বিশ্বাস করেন না। তিনি তখন বলছেন ওনার নার্ভের সমস্যা হচ্ছে, ওনার মেন্টালি প্রবলেম হচ্ছে, উনি ভাবছেন ওনার মধ্যে অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে। আর আপনি যেহেতু মাছের কথা বলছেন, আর আপনি তো বললেন যে মাছ নিয়ে এসেছিলেন, হয়তো ওনার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল যে মাছের দ্বারাই কোনো ভূত প্রেত আত্মা ঢুকতে পারে, তাই ওনার মেন্টালি সমস্যা হচ্ছে। উনি ওনার মাইন্ডে ঢুকিয়ে নিয়েছে যে এই কারণে সমস্যা হবে,
আর তাই তিনি নিজে থেকে এইসব ভাবছেন কিছুই হয়নি, আমি এইসব ভূত প্রেত কিছুই বিশ্বাস করি না। তখন সে ডাক্তার কিন্তু তার কাছে যায় এবং আস্তে আস্তে কথা বলতে বলতে এগিয়ে যায়। কিন্তু যখন এগিয়ে যায় তখন কিন্তু সেই পায়েলদি নাকি সেই ডাক্তারবাবুর গলা চেপে ধরে। অনেকে মিলেও ছাড়াতে পারে না, শেষমেশ ছাড়ায় আর কি, কিন্তু এতটাই শক্তভাবে তার গলা চেপে ধরেছিল যে যখন দিদি গলাটা ছাড়ে তখন সে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারে না। আর সেই সময় একজন ভদ্রলোক বলেন যে একটা কাজ করুন দাদা, আপনি নিচের যে মালিক রয়েছে ওনাকে একবার ফোন করুন। ফোন করা হয়, তারা ফোনটা তোলে, সব শুনে তারা কিন্তু উপরেও চলে আসে। কিন্তু এই সব সিচুয়েশন দেখে ওরাও কিছু বুঝতে পারে না যে সেই মুহূর্তে তারা কি করবে। ভাবুন না, তখন ওই 3:30 4টে মতো বাজে এবং এইভাবে অনেকটা সময়ও পেরিয়ে যাচ্ছে, মোটামুটি 20-25 মিনিট হয়ে গেছে এইসব ঘটনা ঘটছে। কিন্তু হঠাৎ করে সবাই দেখতে পায় দিদি নাকি সেখানে নিমেষের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সেই ডাক্তার, সে তো এখন ঠিকমতো কথাও বলতে পারছে না, তবুও সে এগিয়ে যায়, কি করবে আর, একসঙ্গে থাকে আর তার সঙ্গে তার কোনো শত্রুতা নেই যে সে ইচ্ছে করে করেছে, নিশ্চয়ই তার মেন্টালি কোনো সমস্যা হচ্ছে। তখন কিন্তু সে এটাই ভাবছে যে তার মেন্টালি সমস্যা হচ্ছে, নার্ভের প্রবলেম হচ্ছে। তখন সে এগিয়ে যায়, তারপর চোখে মুখে জল দিলে আবার তার জ্ঞান ফেরে। কিন্তু এখন সে আর পাগলামি করে না, পুরো এক নাগাড়ে তাকিয়ে রয়েছে দাদার দিকে আর শুধু একটা কথাই বলছে, আমাকে তাড়িও না, আমি এখান থেকে যেতে চাই না। কিন্তু ডাক্তারবাবু তখন একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিল, তিনি তখন ঘুমের ওষুধ দিয়েছিল সেই পায়েল দিকে এবং ঘুমের ওষুধ খাওয়ার পরে কিন্তু সত্যি বলতে কিছুক্ষণ পরে সে ঘুমিয়েও পড়েছিল। তখন সে বাড়ির মালিক বলে, ঠিক আছে আজকে রাতটা কোনো মতে কাটাও, কালকে সকাল হোক, সকাল তো হতে বেশি সময় নেই, তারপর দেখছি কি করা যায়, আমরা বিশ্বাস করছি, দেখেও তো বুঝতে পারছি। অবশ্যই ডাক্তারবাবু কিন্তু কিছুই বিশ্বাস করেনি, কিন্তু যেহেতু এতগুলো মানুষ বলছে যে হ্যাঁ ভূত প্রেতেরই সমস্যা হচ্ছে, তাই তার কথা সে আর রাখতে পারছে না, মানে তার কথা না কেউ বিশ্বাসই করতে চাইছে না। তো সেইভাবে দাদাকে রেখে, মানে পায়েলদির হাজবেন্ডকে রেখে, পায়েলদিকে কিন্তু সবাই নিজের নিজের ঘরে চলে যায়। কিন্তু দাদা কি আর ঘুমোতে পারে বলুন না, এরকম ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে, যদি ঘুমিয়ে পড়ে, যদি ঘুমের মধ্যে তার ওয়াইফ, আধেও তার ওয়াইফ সে এখন আছে কিনা সে নিজেও জানে না, যদি কিছু করে বসে তখন কি হবে। তাই তারপরে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা সে জেগেই ছিল। ভোর হলো, তখনও দেখছে তার ওয়াইফ ঘুমিয়েই আছে। সে জানলার দিকে বাইরের দিকে তাকিয়েছিল যে কি করবে এখন সে। তাহলে কি মাছের কারণে এরকম হলো? এমন কিন্তু না যে দাদা এর আগে কখনো শোনেনি যে মাছের থেকে কিন্তু অনেক কিছু ঘটতে পারে, শুনেছে অবশ্যই, কিন্তু কখনো বিশ্বাস করেনি। তখন কিন্তু সে মনে মনে এটাই ভাবছিল যে এই মাছ না হয় কি সব থেকে বড় ভুল হয়ে গেল। সত্যি ভুল হয়ে গেছে, যদি তার ওয়াইফের সঙ্গে খারাপ কিছু ঘটে যায় তাহলে সে কি করবে। কিন্তু তখনই তার ঘরের মধ্যে সে আওয়াজ পায়, মানে দরজায় আওয়াজ পায় কেউ ঠকঠক করছে, এবং তিনি আর কেউ নয়, বাড়ির যে নিচের মালিক তিনি এসেছিলেন। তিনি বলেন যে আমাদেরও রাত্রে আর ঘুম হয়নি গো, আমরাও জেগেছিলাম। তারপর সকালবেলাতেই নাকি সেই বাড়ির মালিক তার নিজের দিদির বাড়িতে ফোন করে, এবং তার দিদির বাড়ি হচ্ছে আশিগড় বলে জায়গাটা রয়েছে, সেইখানে নাকি, আমি তো আর চিনি না, মানে তিনি বললেন আর কি। এবং সেই দিদি, মানে এই যে বাড়ির মালিক তিনি কিন্তু বয়স্ক, মানে জেঠিমা বলা যায় আর কি তাকে, তার দিদি, তিনি একজনের কথা বলেন, আর তিনি আর কেউ নয়, এই যে জেঠিমা যিনি আর কি বাড়ির মালিক, তার দিদির নিজের ভাসুর, তার অনেকটাই বয়স হয়ে গেছে, তিনি অনেক কিছু জানেন, মানে অনেক কিছু। তাকে বলার পর তিনি বলেন যে তার তো বয়স হয়ে গেছে, তাকে নিয়ে আসতে হবে, যদি নিয়ে আসতে পারে সে আসতে পারবে। তখন দাদা বলে যে আমার তো বাইক আছে, আমি অবশ্যই তাকে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। আর সেই সময় কিন্তু দিদি তখনও ঘুমোচ্ছে, আর যখন ঘুমোচ্ছিল না তার মুখটা দেখে খুব নিষ্পাপ লাগছিল দাদার, এমনকি যে মানুষটার চোখে কোনোদিনও জল আসেনি সেই মানুষটা কিন্তু প্রথম দিদিকে দেখে নাকি কেঁদেও ছিল, খুব কেঁদেছিল। ভালো হয়তো ওয়াইফকে বাসত, কিন্তু কোনোদিনও প্রকাশ করতে পারেনি। কিছু কিছু মানুষ থাকে যারা প্রকাশ করতে পারে না, দাদাও কিন্তু ঠিক তেমনই ছিল। তখন দাদাকে সবাই বলে যে ভয় পাওয়ার কিছু নেই, সবাই থাকবে এখানে, আর বেশি দূরের তো রাস্তা নয়। তার ওয়াইফ যেহেতু ঘুমোচ্ছে, এই ফাঁকেই যেন সে নিয়ে আসে সেই বৃদ্ধ মানুষটিকে। তখন দাদা বেরিয়ে যায়, কিন্তু তার মাঝখানে তার ওয়াইফের কিন্তু জ্ঞান ফিরে এসেছিল। কিন্তু যখন জ্ঞান ফিরে এসেছিল তখন কিন্তু সারা ঘরে সে কাউকে খুঁজছিল, আর সে নিশ্চয়ই আর কেউ নয়, তার হাজবেন্ড। তার হাজবেন্ড সে কি আধেও পায়েলদি, নাকি সে এমন একজনকে খুঁজছিল, এমন একজন পুরুষকে খুঁজছিল যাকে সে নতুন দেখেছে, যার সঙ্গে সে সংসার বাঁধার পরিকল্পনা করছে। যখন তাকে সে দেখতে পায় না তখন কিন্তু সে পাগলের মতো করতে থাকে।
এবং সামনে যাকে পায় তার উপরে সে হামলে পড়তে থাকে। আর ভাবুন না, এইসব দেখার পরে কেউ কি আর সেখানে থাকতে পারে? তারা সবাই প্রায় 4-5 জন সে ঘরের মধ্যে ছিল, তারা বাইরে বেরিয়ে যায়, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। আর তারা শুনতে পায় ঘরের বাইরে থেকে যে ঘরের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে, ঝড় উঠেছে। যাই হোক, নির্দিষ্ট সময়ে কিন্তু দাদা সে বয়স্ক মানুষকে সেখানে নিয়ে আসে। কিন্তু যখন সে বয়স্ক মানুষ সেকেন্ড ফ্লোরে আসে, বাড়িটা 3 তলায়, যখন আসে তখন তো তার উপস্থিতি পেয়ে ভিতরে সেই পায়েলদি নাকি আবার চেঁচামেচি করতে শুরু করে। এর আগে কিন্তু যখন দরজা লক করা হয়েছিল তখন সে চেঁচামেচি করছিল এবং জিনিসপত্র ভাঙচুরও করছিল। তারপরে কিন্তু সে একেবারে চুপ হয়ে গিয়েছিল। কিন্তু বাড়ির যে মালিক এবং যে আরও 4-5 জন ছিল তারা কিন্তু ভয়ের কারণে দরজা খোলেনি, তাকে ভিতরেই থাকতে দিয়েছে যে তার হাজবেন্ড আসুক, যে বয়স্ক মানুষটি আসবে, যে আর কি অনেক কিছু জানে, সে আসুক, তারপর দরজা খোলা হবে। বলা তো যায় না যদি কখনো কোনো অঘটন ঘটে যায়। কিন্তু যখন সে বয়স্ক মানুষটি সেখানে এসেছিল তখন কিন্তু তার উপস্থিতি পেয়ে সে দিদি চিৎকার করছিল ঘরের ভিতর থেকে, নিয়ে এসছিস ওই তান্ত্রিককে, নিয়ে এসছিস ওই ওঝাকে, নিয়ে এসেছিস, আমাকে তাড়িয়ে দিবি? তাড়াস না রে, তাহলে কিন্তু এই মেয়েটার উপরে আমি অত্যাচার করব। এবং সেই বলে ঘরের ভিতর থেকে সে চেঁচাতে শুরু করে। কিন্তু যখন ঘরের দরজা খোলে তখন দেখে যে ঘরের এক কোণায় পায়েলদি রয়েছে এবং পায়েলদি নিজেই তার শরীরে আঘাত করছে। একটা ছুরি ছিল পাশে, সেই ছুরি দিয়ে নিজের সমস্ত শরীরে আঘাত করছে। কিন্তু যখন সে বয়স্ক মানুষটি ঢোকে তখন সে মনে মনে কোনো মন্ত্র উচ্চারণ করেছিল কিনা দিদি বলতে পারবে না বা দাদাও বলতে পারবে না। কিন্তু সেই সময় কিন্তু হঠাৎ করে নিজে থেকেই সেই ছুরিটা সেই দিদি ফেলে দেয় এবং কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে সরিও না, আমি সংসার করতে চাই, আমি সংসার করতে চাই। কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায় সেই বয়স্ক মানুষটি, দিদির কাছে যায় এবং দিদির কপালে, যেখানে আমরা বলি না ত্রিনয়ন থাকে, কথার কথা বলি, সেখানে ওই যে বয়স্ক মানুষটি তার ডান হাতের বুড়ো আঙুলটা বৃদ্ধাঙ্গুলটা তার কপালে ঠেকায় এবং মুহূর্তের মধ্যে কিন্তু দিদি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সে বয়স্ক মানুষটি বলে যে ওর ভিতরে কিন্তু আত্মা এখনও আছে, কিন্তু সে এখন বসে আছে, তার ভিতর থেকে বের করার জন্য অনেক কিছু লাগবে, আমি যা যা বলছি বাজার থেকে শীঘ্রই তোমরা এগুলো এনে দাও। সে সমস্ত কিছু বলে, কিন্তু দাদার সেখান থেকে যায়নি, একজনকে বলা হয়, সেই কিন্তু সমস্ত কিছু এনে দেয়। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই সে চলে আসে। তারপরে কিন্তু সেই ঘরের মধ্যে বসেই একটা গণ্ডি মতো কাটা হয় এবং সেখানে দাদা পায়েলদির হাজবেন্ড, তাকে বলা হয় আর কি যে তোমার ওয়াইফকে তুমি এখানে বসা এবং ধরে থাকো, কোনো সমস্যা হবে না। সেই কিন্তু তাকে ধরে থাকে, যেহেতু সে অজ্ঞান অবস্থায় আছে, একা বসতে পারবে না, তাই সেখানে তাকে ধরে রাখে। এবং সেই বয়স্ক মানুষটি কিন্তু অনেক কিছুই বলতে থাকে, সে আস্তে আস্তেই বলে, মনে মনে হয়তো বলছে বা অল্প অল্প শোনা যাচ্ছে, কিন্তু স্পষ্ট কেউ কিছুই বুঝতে পারছে না সে কি মন্ত্র উচ্চারণ করছে। তারপরে অনেক কিছু বলার পরে, অনেক কিছু তিনি করার পরে দিদির একবার জ্ঞান ফিরে আসে এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন কিন্তু দিদি একবার বাঁ দিকে তার হাজবেন্ডের দিকে তাকায় এবং তাকিয়ে বলে যে কি হচ্ছে এগুলো বলো তো। এবং সেই গলার স্বর এবং সেই চোখের চাউনি, দাদা বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এই তার ওয়াইফ। সেই কথা বলে কিন্তু সে আবার অজ্ঞান হয়ে যায়। তখন সে বৃদ্ধ মানুষটি বলেন যে আর কোনো ভয় নেই, আত্মা এখান থেকে বেরিয়ে গেছে এবং তার আর কোনো ক্ষমতা নেই কারোর মধ্যে প্রবেশ করার। তখন তিনি সমস্ত কিছু শোনেন দাদার কাছ থেকে যে কি হয়েছিল, কিসের কারণে এরকম ঘটলো, তোমরা তো কিছুই বলোনি, শুধুমাত্র বললে মাছের কারণে। তখন দাদা সমস্ত ঘটনা খুলে বলে যে এই ব্যাপার। তখন সে বৃদ্ধ মানুষটি বলে, দেখো আমি মনে করি মাছ অত্যন্ত শুভ, কিন্তু সেই মাছকে তো ভালোভাবে ব্যবহার করা জানতে হবে। তোমরা রাত্রেবেলা এত দূর দূরান্ত থেকে মাছ নিয়ে এসছো, এটা তো একদমই ঠিক নয়। আর যেহেতু বলছো শনিবার, তাহলে ভাবো রাস্তাঘাটে কোথায় কি আছে বলা কিন্তু খুব মুশকিল। এবার আমি তো বলতেও পারছি না যে এই আত্মা কোথা থেকে এসেছে। তুমি তো বলছো তোমাদের বাড়ি কলকাতায়, উত্তর 24 পরগনায়, সেখান থেকে এসেছে না এখান থেকে এসেছে, আমি তো কিছুই বলতে পারবো না। আমি আত্মাকে ধরে রাখি না, সে শক্তি আমার নেই, হয়তো আরও অনেকে পারে। সে আত্মা এখান থেকে চলে গেছে, যেহেতু সে সুযোগটা পেয়েছিল তাই সে সুযোগটাকে কাজে লাগিয়ে এরকম ঘটনা ঘটিয়েছে এবং এর মধ্যে প্রবেশ করে ফেলেছে। আর এই আত্মা কিন্তু বেশি দিনের আত্মা নয়, এ হয়তো কিছুদিন আগেই মারা গেছে, হয়তো আত্মহত্যা করেই মারা গেছে। যেটুকু আমার মনে হলো এর হয়তো কোনো কাজই হয়নি, ভয় পাওয়ার কিছু নেই, এর কাজ মিটে গেলে
সমস্ত কিছু হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আত্মহত্যা মহাপাপ। এই আত্মা সহজে মুক্তি পেতে পারে না। কিন্তু এরা অনেক শক্তিশালী থাকে যতদিন না এদের কোনো কাজ হয়। আর সেই সুযোগটাই সে পেয়ে গেছে, কারণ সেই সময় তোমরা সেখান থেকে আসছিলে, মাছ নিয়ে আসছিলে, তাই সে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। তখন তো দিদি অজ্ঞান ছিল, আর যেহেতু সেখানে একজন ডাক্তারও থাকেন, তো তিনি তার পালস দেখে বলেন যে অসুবিধার কিছু নেই, কিছুক্ষণ পরেই হয়তো জ্ঞান ফিরে আসবেন। আর যেহেতু ইনি বলছেন, ডাক্তার হয়তো মনে মনে বিশ্বাস করেছে কিনা দিদি এবং দাদা আর কি বলতে পারবে না, কিন্তু তিনি আর কোনো কথা বলেননি। তার মুখ থেকে কিন্তু কোনো কথা আর বেরোয়নি। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি কিন্তু নিজেই ভয় পেয়ে আছেন। তখন সে বয়স্ক মানুষটি একটা সুতো মতো দেন আর বলেন, যখন ওর জ্ঞান ফিরবে ওকে বলেই কিন্তু ওর কোমরে এটা বেঁধে দেবে। ওকে বলবে যে এটা এমন কিছু যা তোমাকে নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখবে, কারণ এই জিনিসটা কিন্তু কাউকে অজান্তে পড়ানো যায় না। সেই কথা বলে তিনি চলে গেলেন, কিন্তু জানেন পারিশ্রমিকও তিনি নিলেন না। তারপর নির্দিষ্ট সময় দিদির জ্ঞান ফিরল, তাকে এটা বলা হলো। তখন সমস্ত কিছু আর বলা হয়নি যে এই ঘটনা ঘটেছে, কিন্তু সবার কথা শুনে পরের দিন কিন্তু দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এসব কিছু আর বলা হয়নি, বলেছিল দুর্বল, সে কারণে ওষুধও দিয়েছিল। দুদিন থাকার পরে শিলিগুড়িতে তারা কিন্তু আবার বাড়িতে গিয়েছিল কদিন থাকার জন্য। দাদা অফিস থেকে ছুটি নিয়েছিল, কারণ এত প্রেশার এই মাত্র দুদিনে গেছে, দাদা নিতে পারছিল না। আর সেই সময় কিন্তু সেই দিদিকে বাড়িতে প্রায় 1-1.5 মাসের জন্য দাদা রেখে এসেছিল। তারপর দিদি অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল। আর 1.5 মাস পরে যখন শিলিগুড়িতে আবার ফিরে এসেছিল সেই দিদি, তখন কিন্তু সেই রুম আর নেয়নি। অন্য একটা রুম, যেখানে 2টো রুম, একটা রান্নাঘর, বাথরুম অ্যাটাচড, সেরকম একটা ভাড়া বাড়ি নিয়েছিল। আর সেখানে তারা থাকতে শুরু করেছিল। দিদি তারপরে সমস্ত কিছু জানতে পেরেছিল যে এই ঘটনা ঘটেছে, এই দিদি করেছিল, কিন্তু সেগুলো শুনে খুব ভয় পেয়েছিল দিদি। তারপর থেকে না দিদির জীবনে 2টো পরিবর্তন হয়েছে। একটা পরিবর্তন হলো, এর আগে দিদি শুধুমাত্র একটু ঠাকুর পুজোই করতো, তেমন ঠাকুরের নাম গান বা এসব কিছুই করতো না, অতটা ভক্তি শ্রদ্ধাও ছিল না। ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়লো। যে 1.5 মাস সে গোবরডাঙ্গাতে ছিল, তাকে তার শাশুড়ি মা সমস্ত শোনার পরে একজন সাধু বাবার কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি কৃষ্ণ ভক্ত। তিনি অনেক মন্ত্র বলেছিলেন যে মা তুমি এগুলো মন্ত্র উচ্চারণ করবে, দেখবে অনেক নেগেটিভ এনার্জি তোমার ভিতর থেকে চলে যাবে, পজিটিভ এনার্জি তোমার মধ্যে আসবে। তো সেইভাবে কিন্তু দিদি তার কথা অনুযায়ী চলতো। আরেকটা পরিবর্তন হলো যে দাদাকে দিদি প্রচণ্ড ভয় পেত। দিদি বলছে যে ভয় আমি এখনও পাই, কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে একটুও কটু কথা বলে না। আগে যেমন কিছু বললে সবসময় খ্যাক খ্যাক করতো বা একটু শাসন করতো, এখন করে না। সেই ঘটনার পর থেকে মনে হয় আমার হাজবেন্ড আমাকে দ্বিগুণ, তার থেকেও অনেক বেশি ভালোবাসে। তো এই হচ্ছে আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।